প্রিয় লিসেনার্স, স্বাগতম জানাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আর এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি চট্টগ্রাম থেকে আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের সকলের প্রিয় মোহাম্মদ জুবাইর ইসলাম ভাই। তবে এই ঘটনাটি কিন্তু সুফিয়ান হুজুরের ঘটনা নয়, আর এই ঘটনাটি উনিও না ওয়াইফের কাছ থেকে সংগ্রহ করেছেন। যখন সুফিয়ান হুজুর একটি ঘটনা উনি লিখে আমাদেরকে পাঠাচ্ছিলেন, তখন ওনার পাশে এসে দাঁড়ান এবং সেই আংশিক ঘটনাটি উনি ওনার কাছ থেকে পড়ার পরে উনি বলেন যে ওনার জানা একটা ঘটনা রয়েছে, খুবই অদ্ভুত একটি ঘটনা, ভয়ানক ঘটনাও বটে। তখন জুবাইর ইসলাম ভাই সেই ঘটনাটি শোনেন এবং ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য উনি ওনার শাশুড়ির সঙ্গেও কথা বলেছিলেন। মূলত ঘটনাটি ঘটে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বুড়িখালী ইউনিয়নে। সেখানে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেই প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 3-তে 2009 সালের প্রথমের দিকে, এই সময়ে এই জুবাইর ইসলাম ভাইয়ের ওয়াইফ উনি লেখাপড়া করতেন। তো ওই গ্রামের স্কুলগুলোতে তখন তো এখনকার মতো এত আধুনিক দালান টাইপের ছিল না, সদ্য যে সুন্দর সুন্দর বিল্ডিংগুলো হয়েছে এরকমটা ছিল না। ম্যাক্সিমামগুলো ছিল একতলা বিশিষ্ট, গ্রামের গুলোর কথা বলছি আর কি। তো কিছুদিন পর সরকারি অর্থায়নে পুরনো স্কুলের ঠিক অপর পাশে নতুন ভবনের কাজ শুরু হয়, ওই বিদ্যালয়েও হয় আর কি। তো শুরুতেই এই স্কুলের পিলার নির্মাণের জন্য কনস্ট্রাকশন কর্মীরা মাটি কাটতে শুরু করেন। বেশ গভীর করার পরে হঠাৎ করে মাটির নিচে চাপা দেওয়া 4টি কাচের বোতল আবিষ্কার করে, যা ছিপিবদ্ধ অবস্থায় ছিল। এগুলোর কাঁচগুলো ছিল বেশ মোটা এবং ওগুলো যে বহুদিন আগের কাচের বোতল তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা এখনকার জামানার কাচের বোতল নয়। তো গরিব মানুষগুলো ভেতরে দামি কিছু আছে ভেবে সবগুলো বোতলের ছিপি খুলে ফেলে। ছিপিগুলো খুব শক্ত করে কোনো সুতো পিতো দিয়ে বা এরকম করে কিছু বাঁধা ছিল। আর ওই কাচের বোতলগুলো এতটা ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ ছিল না, যার কারণে বোতলের ভেতরে কি আছে সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছিল। বোতলগুলো খুব ভারী ছিল, আর এই কারণে মূলত ওর ভেতরে দামি কিছু আছে ঝাঁকাঝাঁকি করে কিছু মানে বোঝা যাচ্ছিল না। আর এটা খুলে বের করলে কিছু পাওয়া যাবে এই আশায় তারা ছিপিটা খুলে ফেলে। ছিপি খোলার পরে দেখে যে তেমন কিছু নাই। ওই বোতলটা ভাঙার পরেও ভেতর থেকে কিছু বের হয় না। এরকম 4টা বোতল ভাঙার পরে দেখে যে কিছুই নেই। তারা হতাশ হয়ে পাশ দিয়ে বয়ে যে একটা খালের পানিতে বোতলগুলো ছুঁড়ে ফেলে দেয়। ব্যাস, প্রথম অংশ এতটুকুই। আর এর বেশ কিছুদিন পরে ঘটনা শুরু হয়। ততদিনে ওই জায়গায় একতলা ভবন তৈরি হয়ে যায় এবং পুরনো ভবনে জায়গা স্বল্পতার কারণে নতুন ভবনে ক্লাস 5-এর নতুন ক্লাসরুম করা হয়। পুরনো ভবনে তো জায়গার সংকলন হচ্ছে, নতুন বিল্ডিং এর পরে এভাবে উদ্বোধন করা হয়নি বা হয়েছিল। তো ক্লাস 5-এর ক্লাসটি মানে ক্লাসরুমটা ওই নতুন ভবনে শুরু করা হয় তখন। তো গ্রামের স্কুলগুলোতে আমরা সাধারণত দেখতে পাই যে কিছু কিছু ছেলে মেয়েরা একটু বেশি বয়সে স্কুলে ভর্তি হয়, আর ওরা যখন ক্লাস 5-এ ওঠে তখন আকার আকৃতিতে কিন্তু বেশ বড় হয়ে যায়, এমনটা কিন্তু আমরা দেখি। ও সেই হিসেবে বেশ কিছু মেয়ে ওই সময় যারা ক্লাস 5 পড়তো তারা বেশ বড় হয়ে গিয়েছিল। তো ঘটনা শুরু এমন একটা মেয়ের সাথে। একদিন ক্লাস চলাকালীন ওই মেয়েটি তাদের নতুন যে ভবনটা হয়েছে সেই ভবনের ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে স্বাভাবিকভাবে ফেরত আসার অল্প কিছুক্ষণ পরে মেয়েটি হঠাৎ বিকট এক চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। তার বন্ধুরা তাকে ধরতে গেলে সে তাদের সজোরে কামড়ে দিতে থাকে এবং অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। স্কুলের শিক্ষকেরা বিষয়টি দেখার জন্য দৌড়ে আসেন এবং ওই মেয়েটিকে ধরার চেষ্টা করেন। মেয়েটি তাদের মধ্যেও 2-3 জনকে কামড়ে দেয়। তখন উপায়ন্তর না দেখে মেয়ের বাড়িতে খবর দেওয়া হয়। বাড়ির লোকজন এসে তাদের মেয়েকে নিয়ে যান। গ্রামে এখনো এমন কিছু হলে ডাক্তারের আগে কোনো হুজুর বা কবিরাজ দেখানো হয়। ওই মেয়েটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তাকে একজন হুজুর এনে ঝাড়ফুঁক করানো হলে তার আচরণ আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে। এটা ছিল ঘটনার শুরু। এই ঘটনা সপ্তাহখানেক পর আরো একটি মেয়ে আক্রান্ত হয় এবং আগের মেয়েটির চাইতে তার আচরণ আরো ভয়াবহ ছিল। সেও ওয়াশরুম থেকে এসে একইভাবে চিৎকার দিয়ে ওঠে এবং তার চিৎকারের সাথে সাথে ওই ক্লাসের আরো 3জন মেয়ে সুর মিলিয়ে চিৎকার শুরু করে দেয় এবং ওর মতো করে অস্বাভাবিক রকমের আচরণ শুরু করে।
একজন ক্লাসের শেষের দিকে কোনো একটা স্থানে গিয়ে হাঁটু মুড়ে কান্না শুরু করে দেয়, একজন সবাইকে কামড়ে দেওয়ার চেষ্টা করে, একটি মেয়ে অজ্ঞান হয়ে যায়, আর বাকি যে একজন ছিল সে টিচারের টেবিলের উপর দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে। হঠাৎ এমন অবস্থায় স্কুলের শিক্ষকেরা সবাই ভয় পেয়ে যান। এই চারজন মেয়ের মধ্যে একজন সম্পর্কে এই জুবাইর ইসলাম ভাইয়ের স্ত্রী দুঃসম্পর্কের খালা হন, তার নাম হচ্ছে ফজিলা। অবস্থা খারাপ দেখে সবার বাড়িতে খবর পাঠানো হয়। এরপর যার যার বাড়ির লোক এসে তাদেরকে নিয়ে যান, নিজেদের মতো করে হুজুর কবিরাজদের চিকিৎসা করানো হয়। স্কুলের শিক্ষকগণ হঠাৎ এমন অবস্থা দেখে ওই দিনের মতো স্কুল ছুটি দিয়ে দেন এবং অন্যান্য শিক্ষার্থীদের জিজ্ঞেস করে জানা যায় যে এই ঘটনার আগে এই চারজন মেয়েই সকলেই কিছুক্ষণ আগে পরে তাদের স্কুলের ওয়াশরুমে গিয়েছিল। এরপর স্কুলের শিক্ষকগণ তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে সাময়িকভাবে স্কুল বন্ধ করে দেন, কারণ এমন একটা ঘটনা ঘটে চলছে, এটা সুরাহা না হওয়া পর্যন্ত স্কুল খুললে আরো বড় ধরনের ঘটনা এই বাচ্চা কাচ্চাদের সাথে ঘটতে পারে। কারণ এখানে শিশু শ্রেণী রয়েছে, ক্লাস ওয়ানের ছোট ছোট বাচ্চারা রয়েছে, এরকম কামড় দিলে যদি ভয়ানক কোনো ঘটনা ঘটে এর দায়ভার কে নেবে। যেহেতু তখনও বিষয়টা সুরাহা হচ্ছিল না, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে অনুমোদন নিয়ে সাময়িকভাবে স্কুল এর শিক্ষা কার্যক্রম বন্ধ করে রাখা হয় এবং এটা প্রায় 2 মাস স্থায়ী ছিল। এদিকে এই জুবাইর ইসলাম ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে ওনার স্ত্রীকে ওই স্কুল থেকে সরিয়ে নেওয়া হয় এবং যেটা হয় সেটা হলো যে ওনাকে অন্য একটা স্কুলে ভর্তি করে দেওয়া হয়, যার কারণে ওই মেয়েগুলোর আসলে কি অবস্থা হয়েছিল সেটি ওনার স্ত্রী আর জানতে পারেননি। তবে ওই ফজিলা খালার সাথে কি হয়েছিল সেটা জানা গিয়েছে এবং সেটা আমরা এখন বলবো। ফজিলা খালার পরিবার এতটা সচ্ছল ছিল না, তাই মেয়েকে স্কুল থেকে ওই অবস্থায় আনার পরে ডাক্তার না দেখিয়ে বাড়িতেই পাশের মসজিদের একজন হুজুরকে দিয়ে টুকটাক ঝাড়ফুঁক করানো হয়। তো ওইভাবেই ওই অবস্থায় রেখে দেওয়া হয়, কিন্তু দেখা যাচ্ছিল যে দিন দিন তার অবস্থা আরো খারাপ হচ্ছে। তিনি খুব শুকিয়ে যাচ্ছিলেন, একা একটা কথা বলতেন, কেউ তার বাড়িতে গেলে গালিগালাজ করতেন, ঠিকমতো কাউকে চিনতে পারতেন না। বেশিরভাগ সময় পাগলামে বেড়ে যাওয়ায় তাকে ঘরের ভেতরে বেঁধে রাখা হতো। রাত হলে ফজিলা খালার অবস্থা আরো খারাপ হতো। রাতে তিনি খুব হিংস্র হয়ে উঠতেন, কেউ সামনে গেলে খুব মারমুখী আচরণ করতেন, বের হয়ে যেতে চাইতেন ঘর থেকে। একদিন তো ঘরের বেড়া ভেঙে বেরো হয়ে যান। পরে তার বাবা চাচারা খুঁজে ফেরত নিয়ে আসেন। ওখানে এক হুজুর কবিরাজ দেখানোর পরেও কোনো কাজ হচ্ছিল না। অবশেষে বেশ কিছুদিন যাওয়ার পর তার বাবা ভালো একজন হুজুরের খবর পান, তাকে বাড়িতে নিয়ে আসেন। তিনি বেশ সময় নিয়ে ফজিলা খালাকে পর্যবেক্ষণ করেন এবং কিছু প্রশ্ন করেন তার মা বাবাকে। সেদিনের মতো আমি সময় চেয়ে চলে যান। কয়েকদিন পরে তিনি আবার আসেন এবং ফজিলা খালার উপরে রুকিয়া পরিচালনা করেন। দেখতে দেখতে সকলের সামনে ফজিলা খালার চোখ, কথাবার্তা সবকিছু স্বাভাবিক হয়ে আসে। ওনার চোখের কালারটাও ফ্যাকাশে দিয়ে গিয়েছিল। এরপর আল্লাহর রহমতে তার কোনো সমস্যা হয়নি। বর্তমানে ফজিলা খালা কিন্তু বিবাহিত এবং তার কিন্তু বাচ্চা কাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ। তো সেদিন সেই হুজুর ফজিলা খালাকে সুস্থ করার পরে তো ফজিলা খালার যে বাবা সেই হুজুরকে নিয়ে তাদের স্কুলে ওই স্কুলের হেডমাস্টারের সাথে দেখা করতে চান। তো হেডমাস্টার সাহেবকে তিনি বলেন যে তিনি তার সাহায্যকারী জিনদের মাধ্যমে জানতে পেরেছেন যে এই যে স্কুল, এই স্কুলের নতুন যে ভবন তৈরি করা হয়েছে সেখানে বহু আগে একজন আলেমকে কবর দেওয়া হয়েছিল। তো ওই আলেম কিছু খুবই দুষ্টু প্রকৃতির জিনদেরকে, বিশেষ করে 4টা জিনকে উনি ওই জামানায় শক্তপোক্ত যে বোতল ছিল সেই বোতলের মধ্যে কয়েদ করে রেখেছিলেন এবং উনি জানিয়ে গিয়েছিলেন যে তার মৃত্যুর সময় বা মৃত্যুর পর তার কবরের পাশে যেন এই বোতলগুলোকে দাফন করে দেওয়া হয়, তা না হলে একটা সময় এসে এই বোতলের কার্যকারিতা শেষ হয়ে যাবে, ওই জিনগুলো কোনো না কোনোভাবে মুক্ত হয়ে যাবে। তার ওসিয়ত অনুযায়ী মূলত এই বোতল 4টাকে তার কবরের কাছে দাফন করে দেওয়া হয়েছিল। যেহেতু বহু আগের কবর, তার হাড়গোড়ও মাটিতে মিশে গিয়েছিল সেই আলেমের, যার কারণে ওখানে কোনো হাড়গোড় পাওয়া যায়নি, কিন্তু ওই বোতলগুলো পাওয়া গিয়েছিল। আর ওখানে কর্মরত শ্রমিকরা ভুল করে গুপ্তধন ভেবে সেই বোতলগুলো খুলে ফেলেছিলেন।
আর তাতেই বাঁধে বিপত্তি। ওই দুষ্টু জিনেরা ওই আশেপাশে চলে যায় এবং যখন এখানে ওয়াশরুমটা তৈরি হয় এই ওয়াশরুমে তারা আশ্রয় নেয়। মূলত যেহেতু স্কুলে বিকালের পরে শুনশান নীরবতা বিরাজ করে, এই জন্যই মূলত স্কুলের ওয়াশরুম এবং ওয়াশরুমের আশেপাশে তারা আটকানা দিয়েছিল। আর ওই ওয়াশরুমে যেই বাচ্চা মেয়েরা গিয়েছিল, যাদের মধ্যে একটু বড় ক্লাস 5 আর কি, এদেরকে অ্যাটাক করেছিল। তো এই ঘটনার পরে মূলত যখন হেডমাস্টার, তখন তো বুঝতে পারেনি কেউ, পরবর্তীতে যখন হুজুরের কাছে শোনেন তখন ওখানে কিছু রুকিয়া পরিচালনা করা হয় এবং এরপর থেকে ওই স্কুলে তেমন কোনো সমস্যা বাচ্চাদের সাথে আল্লাহর রহমতে হয়নি আলহামদুলিল্লাহ। তবে ছোটখাটো টুকটাক ঘটনা ওর ওই স্কুলের আশেপাশে সন্ধ্যার পরে বা রাতের বেলা মানুষের সাথে ঘটে, যেটা এখনো চলমান রয়েছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সবুর খান। ওনার বাড়ি সিলেটের জাফলংয়ে। তিনি এর আগেও একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন, আর ওনার এখনকার যে ঘটনাটি, এই ঘটনাটি উনি সংগ্রহ করেছিলেন ওনার আপন বড় চাচার কাছ থেকে। আর বড় চাচার নাম আব্দুর রৌফ মিয়া। ওনাদের গ্রামের নাম দক্ষিণ প্রতাপপুর। এই যে সবুর খান, ওনার দাদারা ছিলেন 2 ভাই। 1968 সালে, মানে মহান মুক্তিযুদ্ধের আগেই, কুমিল্লার বামনপাড়া থেকে সিলেটের জাফলংয়ে চলে এসেছিলেন তারা। ওনার দাদাদের সাথে ওনার বড় দাদু, মূলত বড় দাদুর একজন বন্ধু ছিল, সেই একজন বন্ধু এসেছিল সিলেটে। বড় দাদুর বন্ধু সিলেট আসার পর এখানেই বিয়ে করে 1970 সালে। আর সেই বড় দাদুর বন্ধুর মেইন বাড়ি ছিল নোয়াখালীর মাইজদি শহরে। এখানে বিয়ে করার পর ওই বড় দাদুর বন্ধুর একটা সন্তান হয়, তার নাম হচ্ছে রসুল মিয়া। মূলত এই রসুল মিয়াকে ঘিরে আজকের এই ঘটনা। রসুল মিয়ার বয়স যখন 22 বছর, তখনকার ঘটনাটা। রসুল মিয়ার বাবা একদিন কৃষক ছিলেন। এসএসসি পাস করার পর রসুল মিয়া ওনাদের জৈন্তাপুর ডিগ্রি কলেজে ভর্তি হন। বাড়ি থেকে পড়াশোনার খরচ চালাতে পারত না তার বাবা, কারণ তার বাবা ছিলেন একজন কৃষক। তাই সে নিজের খরচ নিজেই চালানোর চেষ্টা করত। রসুল মিয়া যেহেতু একজন ভালো স্টুডেন্ট ছিল, তাই সে সিদ্ধান্ত নিল কোনো একটা চাকরি করবে। অনেক খোঁজাখুঁজির পর একটা চাকরি পেয়েও যায়। চাকরিটা হচ্ছে ওনাদের সিলেটের জাফলংয়ে একটা স্টোন ক্র্যাশার মিলে। এদিকে সাল হয়ে গিয়েছে 1995, যেখানে এই যে বড় বড় পাথরগুলো ভাঙা হয় মেশিনের মাধ্যমে জাফলংয়ে বা সিলেটের আরও বিভিন্ন জায়গায়, ওই মেশিনকে মূলত স্টোন ক্র্যাশার বলা হয়। আর জাফলংয়ে এক মালিকের 2টো স্টোন ক্র্যাশার মিল ছিল পাশাপাশি। ওই স্টোন ক্র্যাশার মিলের ম্যানেজারের দায়িত্ব হিসাবে চাকরিটা হয় রসুল মিয়ার। রসুল মিয়া ও রুটিন অনুযায়ী রাতের বেলা লেখাপড়া করত, আর সকাল হলেই চলে যেত সেই মিলে। সারাদিন পরিশ্রম করে এসে প্রথমে 1-2 ঘন্টা ঘুমানোর পর লেখাপড়া করতে বসত। অনেকক্ষণ লেখাপড়া করার পর আবার একটু ঘুমাতো, তারপর সকালে আবার চলে যেত তার কর্মস্থলে। এইভাবেই চলে যায় একটি বছর। সাল 1996 সাল। একদিন রসুল মিয়ার মালিক রসুল মিয়াকে বলল, আপনাকে একটু সিলেট যেতে হবে, ব্যাংকে কাজ রয়েছে। যখন রসুল মিয়ার মালিক রসুল মিয়া এই কথা বলে রসুল মিয়াকে, প্রায় দিনের 11টা বাজে। তখন রসুল মিয়ার মালিক রসুল মিয়াকে বলে, আপনি খুব তাড়াতাড়ি চলে যান, নাহলে তো 4টার সময় ব্যাংক বন্ধ হয়ে যাবে। রসুল মিয়া 11টা 30-এ উনি গাড়িতে ওঠেন সিলেট যাওয়ার জন্য মূলত। তো সিলেটে উনি ব্যাংকের কাজ, ব্যাংকের যে ক্লোজিং যে টাইমটা, এটা হওয়ার বেশ আগেই চলে গিয়েছিলেন। রসুল মিয়া ব্যাংকের কাজ শেষ করতে করতে সময় হয়ে যায় 3টা 15-র মতো, এরকম কাছাকাছি সময় আর কি। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে যেহেতু সিলেট আসছি, একটু সিলেটের আশেপাশে ঘুরে বেড়াই, সিলেট শহরটা একটু দেখি। উনি কিছু সময় ঘুরেন সিলেট শহরে। তো ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে ওনার খেয়াল ছিল না। যখন মাগরিবের আজান হয় তখন উনি চিন্তা করেন, আরে আজান হয়ে গেছে, এখন তো আমাকে বাড়িতে যেতে হবে। এই চিন্তা করে উনি তাড়াতাড়ি আম্বরখানার
একটা জায়গা রয়েছে সিলেটে, ওইটা এখন যে সিএনজি স্ট্যান্ড আর কি, তো ওখানে চলে যান। এখন ওই স্ট্যান্ডে গিয়ে তো ওনাকে গাড়ি ধরতে হবে। তো ওই সময়ে ওই স্ট্যান্ডে যাওয়ার পর উনি দেখেন স্ট্যান্ডে কোনো গাড়ি নেই। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন গাড়ির জন্য। একটা সময় আনুমানিক সন্ধ্যা 7টা কি 7:30টার মতো হবে, সেই মুহূর্তে একটা সিএনজি আসে। তো তিনি এই সিএনজিওয়ালাকে জিজ্ঞেস করলেন যে যাবে কিনা। তো জিজ্ঞেস করলেন যে গোয়াইনঘাট যাবে কিনা। তো সিএনজি ড্রাইভার বলে হ্যাঁ যাবো। কিন্তু একা তো নিয়ে যাওয়া সম্ভব না, আপনি একটু অপেক্ষা করেন দেখি আর 2-1 জন আসে কিনা, কারণ অনেক দূর একা নিয়ে গেলে তো ভাড়ায় কম পড়ে যাবে। সিএনজি ড্রাইভার ও রসুল মিয়া দুজন মিলেই গল্প গুজব করছে, এরকম করে প্রায় দীর্ঘ 1.5 ঘন্টা অপেক্ষা করে আর 2-1 জন প্যাসেঞ্জারের জন্য। কিন্তু না, রাত 8:30 পার হয়ে যায়, কোনো যাত্রী আর আসে না। সিএনজি ড্রাইভার তখন বলে যে ভাই কেউ আসবে না, চলেন আপনি আর আমি মিলেই চলে যাই আজকে। তারপর ওনারা স্ট্যান্ডের পাশে দুজনে মিলে চা খায়। চা খাওয়ার পর রসুল মিয়া গাড়ির পেছনে বসে আর ড্রাইভার তার মনের গতিতে গাড়ি চালাচ্ছে। বেশ রাস্তা পার হয়ে চলে আসছে, আর মাত্র 10 কিলো রাস্তায় গেলেই ওই গোয়াইনঘাট উপজেলায় ঢুকে যাবে। ওরা যখন হাকুবাজার নামে, এই হাকুবাজার নামে একটা জায়গা রয়েছে, এটা পার হয়ে 500 থেকে 600 মিটার দূর থেকে মনে হচ্ছে দুজন পুলিশের খাকি ড্রেস পরা দাঁড়িয়ে রয়েছে একটা চাটাই মোড়ানো কিছু একটা নিয়ে। বেশ অনেক দূর থেকে, মানে আধা কিলোমিটার দূর থেকে কিন্তু তারা কিছুটা টের পেয়েছিল, কারণ ওই সিএনজির যে আলো আর তাছাড়া চাঁদের আলো ছিল, ওদের অনেক দূর থেকে মনে হচ্ছিল যে কিছু একটা দাঁড়িয়ে রয়েছে, তবে স্পষ্ট বোঝা যাচ্ছিল না। এখানে রাস্তাটার একটু বর্ণনা না দিলেই নয়। গোয়াইনঘাট তো সারিঘাট, মানে এই সারিঘাটের পাশে লালাখাল অবস্থিত। হাজার হাজার দর্শনার্থী কিন্তু ওই লালাখালে ঘুরতে যান। তো গোয়াইনঘাট তো সারিঘাটের দূরত্ব 16 কিলোমিটার, আর গোয়াইনঘাট থেকে 3 কিলোমিটার যাওয়ার পর ডান পাশে একটা রাস্তা গেছে। এই রাস্তা ধরে 7 কিলোমিটার যাওয়ার পর দেখা মিলবে হাকুরবাজার, তারপর ফতেপুর, সালুটিকর, তারপর এয়ারপোর্ট পাড়ি দিয়ে সিলেটের আম্বরখানা আসতে হবে। এলো বর্ণনা রাস্তাটা। তবে প্রিয় লিসেনার্সদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে জাফলংয়ে কিন্তু সরাসরি বাস যায় না, আপনাদেরকে জাফলংয়ে যেতে হবে। সরাসরি বাসে যদি যেতে চান সেক্ষেত্রে অন্য একটা রাস্তা রয়েছে জৈন্তাপুর দিয়েই। তো ওই সময়ে জাফলংয়ের শর্টকাট রাস্তা এটা ছিল, এখনও আছে, তবে এদিক দিয়ে বাস যায় না আর কি। মূলত এই রাস্তা দিয়েই তারা ঢুকেছিলেন। যারা স্থানীয় আছেন তারা সহজেই বুঝতে পারছেন, হয়তো বা আমার লিসেনাররা এই বর্ণনাটা আপনাদের জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তারপরও আমি বললাম আর কি ঘটনার স্থানটা বোঝানোর জন্য। তো ওনারা তো সিএনজি নিয়ে আগাচ্ছেন, আগাতে যখন বেশ মোটামুটি 100 মিটারের দূরে আছেন এমন একটা জায়গায়, তখন হাত ইশারা করছে, আরও দূর থেকে হাত ইশারা করছিল ওই পুলিশ সদস্যরা যে গাড়ি থামাতে। তো ড্রাইভার গাড়ি থামায়। এদিকে পুলিশ বলে ভাই আমাদেরকে একটু উপজেলায় নিয়ে যান, গোয়াইনঘাট উপজেলায় থানায় নিয়ে যান, আমাদের সাথে একটা লাশ আছে। তখন রাত 11টা বেজে গেছে, তো রাস্তাঘাট ভালো ছিল না। এখন পুলিশ তো এখন নিতে হবে সরকারি কাজ, আস্তে আস্তে তারা গাড়ি চালিয়ে আগাতে থাকেন। যেহেতু দুজন পুলিশ সদস্য একটি চাটাইতে মোড়ানো লাশ নিয়ে উঠেছেন, তো পিছনে তো আর বসা যাচ্ছে না। এই রসুল মিয়া ড্রাইভারের সাথে বসেন, ড্রাইভারের ডানে বায়ে দুজন বসা যেত সিএনজিতে। এখন এই রসুল মিয়া এবং ড্রাইভার দেখেন যে কি ব্যাপার, নর্মালি তো লাশটা নিচে রাখে পায়ের কাছে, তার একটু উপরের দিকে একটু উঠে বসবে, কিন্তু না, এই দুজন পুলিশ সদস্য এই চাটাইতে মোড়ানো লাশটা তাদের কোলের উপর রেখেছে। তো বিষয়টা তারা খুব একটা অস্বাভাবিকভাবে নেন নাই। তো যখন পুলিশ দুইজন লাশ নিয়ে গাড়িতে উঠেছে, তখন থেকে কিরকম যেন একটা মানে বিকট টাইপের গন্ধ ভেসে আসতে থাকে এই রসুল মিয়া এবং ড্রাইভারের নাকে। ড্রাইভার এবং রসুল মিয়া কিছুই জিজ্ঞেস করলো না পুলিশকে, যেহেতু ওনারা পুলিশ তাই অতিরিক্ত কোনো কথা তাদের সাথে বলে নাই। গাড়ি 1 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ রসুল মিয়া লুকিং গ্লাসের দিকে চোখ দেয়। তো রসুল মিয়া দেখে যে পুলিশ দুজন চাটাইয়ের ভেতর থেকে কি যেন বের করে কটকট করে খাচ্ছে।
পাশে বসে থাকা ড্রাইভারের হাতটা জোর করে চেপে ধরল রসুল মিয়া। রসুল মিয়া চুপি চুপি ড্রাইভারকে বলল, ভাই আমি যা দেখতেছি আপনিও কি তাই দেখতেছেন নাকি? ড্রাইভার বলল, ভাই ভয় পেয়েন না, চুপচাপ থাকেন আর দোয়া পড়েন। কিন্তু কতক্ষণ চুপ থাকা যায়? গাড়ি মনে হচ্ছে 10 থেকে 15 কিলোমিটার স্পিডে চলতেছে। ড্রাইভার অনেক চেষ্টা করে গাড়ির স্পিড বাড়াতে পারছে না। পিছনের পুলিশ দুইজন একের পর এক জিনিস ওই চাটার ভেতর থেকে বের করছে আর খাচ্ছে। ড্রাইভার রসুল মিয়াকে বলে, আস্তে আস্তে ফিসফিস করে বলছে, ভাই আপনি ধৈর্য ধরেন, একটু চুপ করে বসেন, আমরা চলে আসছি, আর মাত্র 6 কিলোমিটার বাকি। তারপর গাড়িটা হঠাৎ করে কি হয়, একটা ভাঙা রাস্তার মধ্যে বিশাল জোরে একটা ধাক্কা খায়। জোরে ধাক্কা খাওয়ার পরে বন্ধ হয়ে যায় স্টার্ট। ড্রাইভার এবং রসুল মিয়া দুজনে গাড়ি থেকে নেমে বের হয়। গাড়ি থেকে বের হয়ে দুজনেই দৌড়ানো শুরু করে। দৌড়াতে দৌড়াতে ওনারা একটা সময় 3 রাস্তার মুখে চলে আসে। এই 3 রাস্তার মুখে আসার পর দেখে যে কয়েকজন দোকানদার দোকানের শাটার বন্ধ করছে। তো তারা হাতিয়ে দোকানের ধারে এসে পড়ে। দোকানদার জিজ্ঞেস করে, কি হয়েছে ভাই, কি হয়েছে? তো ড্রাইভার এবং রসুল মিয়া সব কিছু খুলে বলে। রসুল মিয়া তো খুবই ভয় পেয়েছিল ওই দিন। তারপর দুজন দোকানদার, রসুল মিয়া এবং ড্রাইভার মিলে 3 ব্যাটারি লাইট সাথে নিয়ে ওই গাড়ির কাছে যান। গাড়ির কাছে যাওয়ার পর দেখেন যে গাড়িটা উল্টে আছে। তারা 4 জনে গাড়িটাকে সোজা করে দাঁড় করান। গাড়ির ভিতরে টর্চ লাইট মেরে দেখেন যে কিছু হাড় এবং রক্ত লেগে আছে গাড়ির মধ্যে, এবং কাপড়ের একটা অংশ গাড়ির মধ্যে পড়ে আছে। কোনো চাটাইও নাই, কিছু নয়, ওই পুলিশ নাই, কেউ নাই। এটা কিন্তু ওখানকার সবাই দেখেছিলেন। এরপর কি হয়, রসুল মিয়া ওই দিনের বাড়িতে না এসে ওই ড্রাইভারের বাড়িতেই উনি চলে যান। ড্রাইভারের বাড়িতে রাত্রিবেলা থাকেন। পরদিন রসুল মিয়া বাড়িতে আসেন। রসুল মিয়া বাড়িতে এসে সমস্ত বিবরণ সকলকে খুলে বলেন। রসুল মিয়ার বাবা পাশের বাড়িতে থাকা এই যে সবুর খানের দাদুকে ডাকেন। অবশ্য এই রসুল মিয়া চাচা বলে ডাকতো ওনার দাদুকে। তো ওনার দাদু একটু টুকটাক আমল করতেন, ঝাড়ফুঁক করতেন। দাদু এসে পু দিয়ে দেন রসুল মিয়াকে এবং বলে, ইনশাল্লাহ কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ঘটনাটা কিন্তু এখানে শেষ নয়। আমরা এর আগের ঘটনাগুলো দেখি যে ঘটনা যখন এরকম কোনো একটা লাশ ঘটনা ঘটে এরপরে শেষ হয়ে যায়, কিন্তু এইখানে ব্যাপারটা ভিন্ন। রসুল মিয়ার মনের মধ্যে যে ভয়টা ঢুকেছে, সেই ভয়টা তো রয়ে গেছে। এর মধ্যে 2 দিন কেটে যায় কোনো সমস্যা ছাড়া। 3 দিনের মাথায় রসুল মিয়ার একটা সমস্যা দেখা দেয়। সেটা হলো হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যেত। এখন রসুল মিয়ার বাড়ির বর্ণনাটা একটু দেওয়ার দরকার। তার বাড়ির সামনে একটা উঠানের সামনে একটা পুকুরের পর বিশাল জঙ্গল। বাড়ির ডান পাশে শুধু উপরে টিন দিয়ে রান্নাঘরের মতো কিছু একটা করা, কোনো দেয়াল নেই, রান্নাঘরের চারপাশ খোলা। বাম পাশে টিউবওয়েলের পাশে 2টো সুপারি গাছ এবং একটা নারকেল গাছ। এই হলো রসুল মিয়ার বাড়ির মোটামুটি একটা বর্ণনা। একটা সময় দেখা যায় যে রসুল মিয়া হঠাৎ অজ্ঞান হয়ে বাড়ির বিভিন্ন জায়গায় করে থাকে। তো দাদুকে ডেকে এনে ঝাড়ফুঁক করে ঠিক করতে হয়। কখনো পুকুর পাড়ে, কখনো নারকেল গাছের গোড়ায়, পুকুর পাড়ের জঙ্গলের পাশে, বিভিন্ন জায়গায় রসুল মিয়া অজ্ঞান হয়ে পড়ে থাকতো। এমন করে কিন্তু দিন যাচ্ছে রসুল মিয়ার। একটা সুস্থ স্বাভাবিক মানুষ, মেধাবী একজন স্টুডেন্ট, চাকরিজীবী একটা মানুষ, খেটে খাওয়া মানুষ, হঠাৎ করে তার এরকম সমস্যা আসলে সবাইকে ভাবিয়ে তোলে। একদিন সন্ধ্যার আগেই রসুল মিয়া জাফলং থেকে বাড়ি আসে। বিকেলবেলা গ্রামের মাঠে ফুটবল খেলে, তারপর সন্ধ্যার সময় বাসায় এসে হালকা নাস্তা করে ঘুমিয়ে পড়ে। রসুল মিয়ার তো রাত জেগে লেখাপড়া করার অভ্যাস হয়েছে, তো প্রতিনিয়ত ব্যস্ত করতে সে অভ্যস্ত, তাই রাত জেগে সে লেখাপড়া করে। রসুল মিয়া ঘুম থেকে ওঠে রাত 11টায়। ঘুম থেকে ওঠার পর তিনি ঘরের দরজা খুলে টিউবওয়েলের দিকে যান এবং হাত পা মুখ ভালো করে ধোন। এরপরে মূলত উনি পড়তে বসবেন। তিনি যখন টিউবওয়েলের দিকে যাচ্ছেন তখন হঠাৎ তার চোখ যায় সুপারি গাছের নিচে। তিনি চাঁদের হালকা আলোতে দেখেন টিউবওয়েলের পাশে সুপারি গাছের নিচে
2টা হরিণ বাঁধা রয়েছে। রসুল মিয়ার কাছে মনে হলো হরিণ দুটোকে বেঁধেই রাখা হয়েছে। দড়ি দিয়ে দেখা যাচ্ছে বিষয়টা এরকম না, তবে তার কাছে মনে হচ্ছিল হরিণগুলি দেখে খুব সুন্দর লাগছে। তাই তিনি মুখ না ধুয়ে হরিণগুলোর কাছে যাচ্ছিলেন। 10 মিটারের মতো দূরে থাকতে হঠাৎ করে তার মনে আসে, আরে আমার তো একটা সমস্যা আছে, যে আমি তো অজ্ঞান হয়ে যাই, আর এত রাতের বেলা এইখানে হরিণ বেঁধে রাখবে কে? নিশ্চয়ই এটা তো হরিণ না, অন্য কিছু। তখন রসুল মিয়ার মনে পড়ে, আমি যদি এখন হরিণের কাছে যাই আর যদি খারাপ কিছু হয় তাহলে তো আমার জীবন শেষ। তাই তিনি হরিণগুলোকে সামনে রেখে একটা এক পা করে পেছন দিকে যাচ্ছেন, ঘুরে ঘরের দিকে যাচ্ছেন না, মানে পা পেছন দিকে দিয়ে দিয়ে উনি আগাচ্ছেন। পিছিয়ে পিছিয়ে ওনার রুমের কাছে আসার চেষ্টা করছেন। একটা সময় রসুল মিয়ার কাছে মনে হলো ঘর থেকে মাত্র অল্প কয়েক মিটার দূরে আছেন, এবং এই কারণে তিনি চিন্তা করলেন, এখন আমি ঘুরে এক দৌড়ে ঘরে চলে যাব। যেই না রসুল মিয়া ঘাড় ঘুরিয়ে দৌড় দেবেন, ঠিক সেই মুহূর্তে মনে হলো যে রসুল মিয়ার ঘাটটা ধরে কেউ ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে রান্নাঘর দিকে নিয়ে যাচ্ছে। রসুল মিয়া একজন শক্তিশালী মানুষ ছিলেন, তাই তিনি ওইটার সাথে ধস্তাধস্তি শুরু করেন। তিনি দেখলেন যে জিনিসটা ওনার ঘাড় ধরেছে, ওই জিনিসটা অনেকটা কুকুরের মতো। হাত 2টা মানুষের মতো, তবে হাতের মধ্যে বড় বড় লোম রয়েছে। রসুল মিয়া আর ওই দুষ্টু জিনিসটার মধ্যে 30 থেকে 40 মিনিট ধস্তাধস্তি চলে। এরপর একটা সময় রসুল মিয়াকে রান্নাঘরে যে চুলা রয়েছে মাটির তৈরি, সেই চুলার ভেতরে মাথাটা ঢুকিয়ে দেয়। রসুল মিয়া অনেক জোড়াজুড়ি করছে চুলার ভিতর থেকে মাথাটা বের করার। একটা সময় সে বের করে, এমন করে অনেক সময় কেটে যায়। ভাগ্য ভালো চুলায় কিন্তু আগুন জ্বলছিল না, শুধু ছাই ছিল, সেই ছাইগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল। তো এর ভিতরে রসুল মিয়ার মা আর বাবা এই ধস্তাধস্তির শব্দ কিন্তু পাচ্ছে, কিন্তু ওনারা ভাবছেন হয়তো বা 2টা কুকুর একসাথে মারামারি করছে, অনেক সময় এটা হয়। তো রসুল মিয়ার মা দরজা খুলতে চাইলেও রসুল মিয়ার বাবা কিন্তু দরজা খুলতে দেননি। রসুল মিয়ার বাবা বলে, আরেও কিছু না, ওটা কুকুর একসাথে ঝগড়া করছে, এরকম শব্দ আসতেই পারে। এদিকে আবার রসুল মিয়াকে যখন টানতে টানতে রান্নাঘর এক পাশে একটা মাটির ঢিবি ছিল, ওইখানে নিয়ে যায়, আর ওই মাটির ঢিবিতে রসুল মিয়ার মাথাটা ঢুকিয়ে দেয়। তখন রসুল মিয়া তো চিন্তা করছে যে আজকে আমার দিন শেষ। সে আল্লাহকে স্মরণ করছে আর নিজেকে বাঁচানোর জন্য শেষ চেষ্টাটুকু করছে। আল্লাহর নাম নিয়ে শরীরে সমস্ত শক্তি দিয়ে একটা ঝাড়ি দিয়ে ওই দুষ্টু জিনিসটা থেকে কিছু সময়ের জন্য ছাড়া পান, এবং ছাড়া পেয়ে তার মা বাবা যে রুমে থাকে সেই রুমের দরজার উপরে ধরাম করে গিয়ে পড়েছেন। আচমকা এরকম পড়ে যাওয়ার কারণে দরজার যে খিল সেটা ভেঙে যায় এবং দরজা খুলে যায়। তার অর্ধেক বডি ঘরের মধ্যে ছিল, অর্ধেক বাইরে। এরকম আচমকা শব্দ এবং দরজা খুলে যাওয়ার কারণে তার মা বাবা তো উঠে পড়ে। রসুল মিয়ার মা তো জোর একটা চিৎকার দিচ্ছে, চিৎকার শুনে বাড়ির আশেপাশের লোকজনও চলে আসে। এদিকে এই যে সবুর সাহেবের দাদুও কিন্তু এই রসুল মিয়ার বাড়িতে চলে আসে। আর রসুল মিয়ার শরীর থেকে এত বাজে গন্ধ আসছিল, রসুল মিয়ার মুখ দিয়ে আবার লালা ঝরছে আর হুম হুম এক ধরনের শব্দ করছিল। তার পুরো শরীরে কাদামাটি লেগে আছে, কানের কাছে কেটে রক্ত বের হচ্ছে। তখন সবাই মিলে টিউবওয়েলে নিয়ে যায় রসুল মিয়াকে এবং সাবান দিয়ে ভালো করে গোসল করানো হয়। কিন্তু কিছুতেই রসুল মিয়ার শরীর থেকে এই বিশ্রী গন্ধটা যাচ্ছে না। তাই এই সবুজ সাহেবের দাদুকে নিয়ে আসা হয়। দাদু এসে তেল গরম করে রসুল মিয়া সমস্ত শরীরে দেয়, কিন্তু গন্ধ আর কমে না। আর রসুল মিয়া কিন্তু ওইরকম অদ্ভুত একটা শব্দ, হুম হুম শব্দ করেই চলছেন, আর তার বুক দিয়ে লালা ঝরছে। তখন দাদু বলেন যে এটা তো আমার দ্বারা সম্ভব না, আমি একজনকে চিনি, তোমরা ওনাকে নিয়ে আসো, উনি পারবে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান করতে। তখন দাদু বলে, তো উনি যখন ছাত্র, তো গ্রামের ইসমাইলের বাড়িতে থাকে। তখন রসুল মিয়ার ভাই এবং সাথে আরেকজন ইসমাইলের বাড়িতে যায় ওই ছাত্রকে আনার জন্য। কিন্তু ওই ছাত্র রসুল মিয়ার ভাইকে জানান যে তিনি এই কাজ করতে পারবেন না, অনেক আগেই এই কাজ উনি ছেড়ে দিয়েছেন। এবং রসুল মিয়ার ভাই বাড়িতে এসে জানায় যে সে ছাত্র আসবেন না। তাই রসুল মিয়ার বাবা এবং দাদু মিলে ইসমাইলের বাড়িতে যায়, অনেক অনুরোধ করে সেই ছাত্রকে নিয়ে আসেন। সেই ছাত্র আসার পর
প্রথমে বলে যে তেল গরম করে নিয়ে আসতে, তারপর ওই তেলের মধ্যে কি যেন পরে ফু দেয় এবং বলে রসুল মিয়ার সমস্ত শরীরে ভালো করে মাখিয়ে দেওয়ার জন্য। তেল যখন দিচ্ছিল তখন রসুল মিয়া কিন্তু ছটফট করছিল। 10 মিনিট পর মনে হলো রসুল মিয়ার ওই হুম হুম যে শব্দটা ওটা আস্তে আস্তে কমে আসছে। আর এই কারণে তিনি বলেন যে এবার চলো গোসল করাবে রসুলকে। তো ওই সময় কিন্তু শীতের সময় ছিল, এর মধ্যে আবার গোসল করানো হচ্ছে রসুল মিয়াকে। তারপর ঘরে নিয়ে আসা হয়। গোসল করার সাথে সাথে রসুল মিয়ার শরীর থেকে ওই গন্ধ কমতে থাকে। আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে তার শরীর থেকে মোটামুটি গন্ধ একদমই চলে যায় বলা চলে। রাত তখন প্রায় 3টার মতো বাজে। রসুল মিয়ার জ্ঞান পুরোপুরি ফিরে এসেছে। তখন ওই যে ছাত্র যে কবিরাজ বা হুজুর, তখন তিনি বলেন যে রসুল মিয়া তুমি এখন ঘুমাও, তোমার পাশে আমি আছি, তুমি ভয় করো না। তো রসুল মিয়াও ঘুমিয়ে যায়। এদিকে ছাত্র কবিরাজ বলে যে সকাল হয়ে যাবে একটু পর, আমি আছি এখানে, সকালে কথা বলবো, আমি রসুল মিয়ার সাথে বিস্তারিত কথা বলে জানাবো আসলে ব্যাপারটা কি। একটা সময় আজান হয়, নামাজ পড়ে এসে দেখে যে রসুল মিয়া ঘুম থেকে উঠেছে। তখন রসুল মিয়া যা যা ঘটে সব কিছু ওই ছাত্র কবিরাজকে জানায়। কবিরাজ রসুল মিয়া এবং তার পরিবারের সবাইকে বলে যে আপনার ছেলের সাথে গত 2টা বছর ধরে দুষ্ট জিন ছিল এবং এই জিনের সংখ্যা ছিল 2টা। বছরখানেক আগে সিলেট থেকে আসার সময় ওই 2টা জিন আপনার ছেলের সাথে চলে আসে। ওই 2টা জিন একসাথে আপনার ছেলের উপর যখন ভর করে তখন সে জ্ঞান হারায় এবং অজ্ঞান হয়ে যায়। তাই তার আসলে তেমন কিছু করা যাচ্ছে না, এটাই মূলত কারণ তার অজ্ঞান হওয়ার। আর আজকে আপনার ছেলের উপর ভর করে চাইছিল তাকে মেরে ফেলতে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেছে আপনাদের ছেলে। তখন ওই ছাত্র কবিরাজ বলেন যে আপনাদের এইখানে কোথাও বদ্ধ জলাশয় আছে? মুসলমানের বাবা বলেন যে কেন, বদ্ধ জলাশয় দিয়ে কি করবেন? তখন ওই ছাত্র কবিরাজ বা ওই ছাত্র হুজুর উনি বলেন যে আমি 3টা ডুব দেব আর এই গ্রাম ছেড়ে চলে যাব। যদি আমি আর 1 রাত এখানে কাটাই তাহলে আমার অস্তিত্ব থাকবে না। আমি এই সমস্ত কাজ অনেক আগে ছেড়ে দিয়েছি, আপনাদের জোড়াজুড়িতে আজকে আবার করলাম এই কাজ। তাই আমি আপনাদের বাড়ি থেকে বের হয়ে সোজা চলে যাব। গ্রামের কয়েকজন মুরব্বী এবং রসুলিমের বাবা এবং এই যে সবুজ সাহেবের দাদু বলেন যে আপনি আমাদের এইখানে থেকে যান, কিন্তু কবিরাজ জানান যে তার দ্বারা সম্ভব নয়। রসুলিমের বাবা বলেন তাহলে আপনার কাপড় চোপড় যা আছে, বই খাতা আছে, ওইগুলো আমরা নিয়ে আসি, আপনি যেহেতু চলেই যাবেন এগুলো সাথে নিয়ে যান। তখন কবিরাজ বলে আমি কিছুই নিতে পারবো না, আমি যে পোশাকে আছি সেই ভেজা পোশাকে আমাকে বের হয়ে চলে যেতে হবে। তারপর কবিরাজ সকাল 9টা বাজতে না বাজতেই ঠিক ওই একটা বদ্ধ জলাশয়ে কয়েকটা ডুব দিয়ে এই গ্রাম ছেড়ে ওই ভেজা কাপড়ে চলে যান। যাওয়ার আগে রসুলিমের বাবাকে বলে যান যে আপনার ছেলে আর কোনোদিন ইনশাল্লাহ এইভাবে অজ্ঞান হবে না, আমি সব কিছু ঠিক করে দিয়েছি আল্লাহর রহমতে। তারপর চলে গেলেন সেই ছাত্র কবিরাজ। কিন্তু উনি কি জন্য চলে গেলেন এতটুকু কাউকে বলেননি। উনি এই কাজ ছেড়ে দিয়েছিলেন, হয়তোবা এই কাজ ছেড়ে দেওয়ার পর আবার করার কারণে ওনার কিছু সীমাবদ্ধতা ছিল এবং এই ডুব দেওয়ার মাধ্যমে সেই সীমাবদ্ধতা কাটিয়ে উনি ভেজা কাপড়ে 1 কাপড়েই ওই গ্রাম থেকে চলে গিয়েছিলেন সব কিছু রেখে। উনি আর কখনো সেখানে ফেরত আসেননি। আর রসুল মিয়াও আল্লাহর অশেষ রহমতে ঠিক হয়ে যান। এই ঘটনার 1 বছর পর রসুল মিয়ার পরিবার নোয়াখালী চলে যায় 1998 সালের পরে। আর এই সবুজ সাহেবের বড় দাদু 2007 সালে এবং সবুজ সাহেবের আপন দাদু 2012 সালে মারা যান। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লিজ। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে সিঙ্গাপুর থেকে পাঠিয়েছেন সোহান। তার দেশের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায়। ঘটনাটি উনি ওনার এক চাচার কাছ থেকে সংগ্রহ করেছেন, আর উক্ত ঘটনাটি তার চাচার সঙ্গে ঘটে যায় একটি ঘটনা। আর ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম জাফর, আমরা জাফর চাচা বলে সম্বোধন করছি।
এটি 1992 সালের দিকে ঘটেছিল। তিনি যে এলাকায় থাকতেন সেটি ছিল একদম একটা অজপাড়া গ্রাম। গ্রামের বেশিরভাগ মানুষই ছিল দরিদ্র ও নিম্নবিত্তের মানুষ। উক্ত ঘটনা ঘটাকালীন জাফর চাচার বয়স ছিল 20 থেকে 21 বছর, এরকম একটা হবে। তো বলে রাখা ভালো, তাদের গ্রামে তাদের বাড়ির সামনে একটি ছোট পাঞ্জেগানা মসজিদ ছিল। সেই মসজিদে 25 বছর বয়সী একজন ইমাম সাহেবকে রাখা হয়েছিল। ইমাম সাহেবের নাম ছিল আব্দুর রহিম। সেই ইমাম সেখানে 5 ওয়াক্ত সালাত আদায় করাতেন এবং সকালবেলা গ্রামের ছোট ছোট যে ছেলেমেয়েরা আছে তাদেরকে কোরআন শিক্ষা দিতেন। বেশ ধার্মিক, সদালাতি এবং ভালো মনের মানুষ ছিলেন তিনি। জাফর চাচার সাথে তার ভালো একটা বন্ধুসুলভ সম্পর্ক ছিল। কোনো একদিন বিকালে জাফর চাচা তার বাড়িতে গিয়ে দেখেন তার বাবা মা ও অন্যান্য সকলে কেউ বাড়িতে নেই। পাশের বাসার একজন বলল তারা সবাই তার ফুপুর বাড়িতে গেছেন, তার ফুপু নাকি মারা গেছেন। হঠাৎ করে খবর পেয়ে তারা চলে গেছেন। আর তখন তো এরকম মোবাইল ফোন ছিল না সবার হাতে, এই জন্য তারা তো জানাতে পারেনি জাফর চাচাকে। একথা শুনে জাফর চাচা খুবই মর্মাহত হলেন এবং সেই ইমামকে তার সাথে তার ফুপুর বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করেন। তার ফুপুর বাড়ি তার বাড়ি থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটারের দূরত্ব। তিনি ইমাম সাহেবকে বলেন যে আমরা লাশের জানাজা দিয়েই আবার চলে আসবো। তো ইমাম সাহেব একজনকে মাগরিব ও এশার সালাত পড়ানোর দায়িত্ব দিয়ে জাফর চাচার সাথে বিকেলবেলায় তার ফুপুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গিয়ে লাশের জানাজা ও দাফন সম্পন্ন করতে রাত প্রায় 11টা বেজে যায়। আর গ্রামে রাত 11টা মানে কিন্তু গভীর রাত। ইমাম সাহেব জাফর চাচাকে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার অনুরোধ করেন, কারণ ভোরে তাকে আবার ফজরের সালাত আদায় করাতে হবে এবং সকালবেলা ছোট ছেলে মেয়েদেরকে আরবি পড়াতে হবে। তো জাফর চাচার মা বাবা সেই রাত্রে তার ফুপুর বাড়িতে থেকে যায়। তো জাফর চাচা এবং ইমাম সাহেব সেই রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেন। আর কে জানতো সেই রাত্রেই তাদের জন্য ভয়ানক কিছু অপেক্ষা করছে। ইমাম সাহেব ও জাফর চাচা হাঁটতে হাঁটতে বেশ খানিকটা পথ চলে আসে। গ্রামের ফসলের মাঠের মাঝখান দিয়ে তো পথগুলো এঁকে বেঁকে গিয়েছে। শুনশান নীরবতা চারদিকে, ঝিঝি পোকার শব্দ ও দূর থেকে মাঝে মাঝে শিয়ালের ডাক ভেসে আসছে। রাতে চাঁদের আলোয় চারদিক পরিষ্কার দেখা যাচ্ছিল। তারা দুজন পাশাপাশি হাঁটছেন। রাস্তার মাঝে মাঝে একটা তাল গাছ রয়েছে। হঠাৎ দূরে কোনো একটা বস্তুর উপর তাদের নজর পড়ে। হালকা চাঁদের আলোয় বোঝা যাচ্ছে কোনো কুকুর বা শেয়াল রাস্তার অপর প্রান্ত থেকে তাদের দিকে তাকিয়ে আছে। জাফর চাচার বুকের ভেতর মুচড়িয়ে ওঠে, ভয় ভয় লাগছে তার। তৎক্ষণাৎ ইমাম সাহেব বলে, জাফর ভয় পেলে নাকি? ও কিছু না। এটা বলে তারা হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে দেখেন একটি কুকুর। এটা শেয়াল না, কিন্তু এটি কোনো স্বাভাবিক কুকুর ছিল না। এটি ছিল স্বাভাবিক কুকুরের চেয়ে অনেক বড় আকৃতির একটি প্রাণী। তার চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছিল। হিংস্র প্রাণীটি তাদের দিকে তাকিয়ে রাগে ভয়ঙ্করভাবে ঘর শব্দ করছে। মনে হচ্ছে এই বুঝি তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। ইমাম সাহেব তখন জাফর চাচার হাত শক্ত করে ধরে ফেলেন আর সূরা পড়তে শুরু করেন। সূরা পড়ে তার গায়েও জাফর চাচার বুকে ফু দিতে থাকেন। এই দিকে সেই ভয়ঙ্কর প্রাণীটি মনে হচ্ছে আরো বেশি রাগে ঘর শব্দ করে যাচ্ছে। একটু পরে এই প্রাণীটি রাস্তা থেকে পাশের ফসলের জমিতে লাফ দিয়ে নেমে যায় আর ভয়ঙ্কর দৃষ্টিতে বারবার ওনাদের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। এদিকে জাফর চাচা এবং ইমাম সাহেব দুজনে আল্লাহর নাম নিয়ে সামনে এগোতে থাকেন। আরো সামনে এগিয়ে দেখেন রাস্তার পাশে দুটো মহিলা অবয়ব দাঁড়িয়ে আছে। আর এই দুটো মহিলা অবয়বের সাথে ছোট ছোট 8-10টি বাচ্চার মতো রয়েছে আর কি। প্রত্যেকের চোখ আগুনের মতো জ্বলজ্বল করছে। ভয়ে জাফর চাচা হাঁটার শক্তি হারিয়ে ফেলেছেন। তিনি বুঝতে পারেন যে তাদের সাথে অনেক খারাপ কিছু হতে যাচ্ছে। জাফর চাচা শুধু মনে মনে আল্লাহ আল্লাহ বলে যাচ্ছে। এদিকে ইমাম সাহেবও অনেক ভয় পেয়েছেন ওই মহিলা অবয়বগুলিকে দেখে। তিনি কন্টিনিউ সূরা পড়েই যাচ্ছেন। দুজন আবার সামনের দিকে এগোতে লাগলেন। একটু পরে সেই রাস্তা ও ফসলি মাঠ শেষ হয়ে একটি ঝোপঝাড়
অন্ধকারের ভিতর দিয়ে তাদেরকে যেতে হবে। তারা এবার সেই অন্ধকার বাগানের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ভয়ে কেউ কারোর সাথে কথা বলছে না, শুধু দোয়া কালাম পড়ে যাচ্ছেন যে যেটা পারে। এবার তাদের চোখ যায় রাস্তার পাশে একটি গাছের নিচে। তারা দেখতে পায় সেই গাছের নিচে সেই 2টি মহিলা অভাব দাঁড়িয়ে আছে, আর তাদের দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসি দিচ্ছে। তাদের চুল মাথা পর্যন্ত বিছিয়ে আছে, খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল ওই অন্ধকারেও। আর তাদের পাশে ছোট ছোট বাচ্চা অবয়বগুলো একটু আগে দেখা গিয়েছিল যেগুলো, এগুলো ওই মহিলা অবয়বের চারপাশ দিয়ে ঘুরছে এবং হাতে তালি দিচ্ছে। সবাই একসাথে চারদিক দিয়ে ঘুরছে এবং হাত তালি দিচ্ছে। জাফর চাচা বুঝতে পারে ইমাম সাহেবের শরীর থরথর করে ভয়ে কাঁপছেন। এটি ইমাম সাহেবের যদি এই অবস্থা হয় তাহলে জাফর চাচার কি অবস্থা হবে। তারপরে ইমাম সাহেব সূরা পড়তে থাকছিলেন আর সামনের দিকে হাঁটার চেষ্টা করছিলেন। ওই অবয়বগুলোকে যখন পাশ কাটিয়ে তারা সামনের দিকে এগিয়ে যান, তখন হঠাৎ পেছন থেকে ভয়ঙ্কর গলায় একজন বলে ওঠে, কিরে, পালাবি কোথায়? এটা শুনে জাফর চাচার চোখ ধূসর হয়ে আসে। তার কাছে মনে হচ্ছিল তিনি আর কিছুই দেখতে পাচ্ছেন না। ভয়ে এমনটা হচ্ছিল, আর তার হাঁটার শক্তিও তিনি হারিয়ে ফেলেছেন। তারপরও তারা একটু একটু করে আরেকটু সামনে এগিয়ে যান। এবার তারা যেটা দেখতে পান সেটা আসলে কখনোই সহ্য করার মতো নয়। তারা দেখতে পান ঠিক রাস্তার মাঝখান দিয়ে একটি খাল চলে গেছে, কিন্তু তারা যাবার সময় এই রাস্তা দিয়ে গিয়েছেন, তখন কিন্তু এই রাস্তার মাঝখানে কোনো খাল দেখেননি। তাহলে হঠাৎ এখন এই রাস্তার মাঝখানে খাল আসবে কিভাবে? তারা আবার দেখতে পেল সে খাল দিয়ে একটি নৌকা আসছে, আর সেই নৌকায় একটি অবয়ব বসে আছে। সেই নৌকা তাদের কাছে আসে এবং নৌকায় থাকা অবয়বটি তাদেরকে তাদের পাশে তাকানোর জন্য হাত ইশারা করে যে ওদিকে দেখ, ওদিকে দেখ, এমন ভাবে মানে ইশারা করছে। তার একজন ধার ঘুরিয়ে তাদের পাশে তাকান এবং দেখতে পান ঠিক তাদের পাশে সেই মহিলা অবয়ব এবং ছোট ছোট যে অবয়বগুলো বাচ্চা অবয়বের মতো দাঁড়িয়ে আছে, একদম পাশে। আগে তো একটু দূরে দূরে ছিল, এখন একদম পাশে। আর এই অবয়বগুলোর সামনে 2টো লাশ। মহিলা অবয়ব দুটো লাশের বুকের ভেতর হাত ঢুকিয়ে সেই লাশের বুকের ভেতর থেকে কিছু একটা বের করে এনে সেই বাচ্চা অবয়বদেরকে দিচ্ছে। আর এই বাচ্চাগুলো সেগুলো হাতে নিয়ে খাচ্ছে, আর অন্য বাচ্চাগুলো হাততালি দিচ্ছে এবং তারা খুশিতে ওই মহিলা অবয়ব দুটোর চারপাশ দিয়ে ঘুরছে। আর মহিলা অবয়ব দুটো তামাশার হাসিতে মেতে ওঠে। জাফর চাচা ও ইমাম সাহেব অসহায় হয়ে সেই ভয়ানক তামাশা দেখেই যাচ্ছেন। ভয়ে তারা নড়াচড়া করতে পারছেন না, তাদের শরীর যেন হিম হয়ে গেছে। আর সেই লাশ থেকে বিশ্রী গন্ধ বের হতে থাকে। জাফর চাচার মনে হচ্ছে এখনই তার দেহ থেকে মনে হচ্ছে ভয়ে কলিজাটা বের হয়ে আসবে। তিনি আর তাকাতে পারছেন না, শুধু এতটুকু বুঝতে পারেন তাদের আজ আর হয়তোবা কোনো রক্ষা নেই। এবার সেই বাচ্চা অবয়বগুলো লাশের মুখের উপর থেকে কাফনের কাপড় টান দিয়ে সরিয়ে ফেলে। তারা দেখতে পায় এই লাশ দুটো একটা জাফর চাচার আর একটা ইমাম সাহেবের। তো এটা দেখে ইমাম সাহেব জাফর চাচার হাত ছেড়ে দিয়ে ভয় পেছন দিকে দৌড়াতে থাকে। তার আর সেন্স কাজ করে না, যখনই দেখেছে তার নিজের লাশ এরকম পড়ে আছে। কিন্তু জাফর চাচা সেখান থেকে কিন্তু দৌড়ানোর আর শক্তি পান নাই, তিনি নড়াচড়াই করতে পারছিলেন না। তিনি সেই ভয়ানক দৃশ্য সহ্য করতে না পেরে সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন। 2 দিন পর জাফর চাচার জ্ঞান ফিরেছিল। জ্ঞান ফেরার পর তিনি দেখেছিলেন তিনি তার বাসায় শুয়ে আছেন। তার সমস্ত শরীর ব্যথায়, যন্ত্রণায়, মানে অবস্থা খারাপ। সমস্ত শরীর মনে হচ্ছে ব্যথা। প্রত্যেকটা জায়গায় তিনি যন্ত্রণা অনুভব করছেন। চোখের পলক ফেলতে গেলেও মনে হচ্ছে যে সেখানেও যন্ত্রণা। তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা সকলকে খুলে বলেন। তখন জাফর চাচা ইমাম সাহেবের কথা জিজ্ঞেস করেন যে উনি কোথায়, উনি কেমন আছেন। তখন জাফর চাচার বাবা কান্না জড়িত কণ্ঠে বলেন, ইমাম সাহেব আর বেঁচে নেই। কারণ তোমরা যেদিন রাত্রেবেলা এসেছিলে, পরের দিন ভোরবেলা ইমাম সাহেবের লাশ রাস্তার পাশে পাওয়া গিয়েছিল। সেই লাশের বুকের মাঝখানে একটা ছিদ্র ছিল। দেখে মনে হচ্ছিল কোনো হিংস্র প্রাণী তার বুকের ভেতর থেকে তার কলিজাটা ছিঁড়ে খেয়ে ফেলেছে। পরে জাফর চাচাকে ভালো একজন আলেমকে দেখানো হয়। সে আলেমকে ডেকে আনা হয়েছিল।
তো সেই আলেম উক্ত ঘটনাটি শুনে বলেন যে ওই রাত্রে তারা যখন ফিরছিলেন তখন খুব খারাপ প্রকৃতির পিশাচের নজরে পড়ে গিয়েছিলেন। এরা ছিল খুবই হিংস্র প্রকৃতির। ওরা সবসময় আসা যাওয়া করে না, বছরে 1-2 বার ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, কিন্তু ওই আসা যাওয়ার মাঝখানে যদি কাউকে পেয়ে যায় তাহলে তাদেরকে ক্ষতি করে ফেলে। আর ওই সময় ইমাম সাহেব যেহেতু ওদিক দিয়ে আসছিলেন, উনি দোয়া পড়ছিলেন, এই দোয়াতে তাদের আরো বেশি সমস্যা হচ্ছিল। এই কারণে ওরা আরো বেশি ক্ষিপ্ত হয়েছিল। মূলত ইমাম সাহেব যেহেতু দোয়া কালাম বেশি জানতেন, ইমাম সাহেবের উপর ক্ষিপ্ততা একটু বেশি হয়ে যায় বলা চলে। তো এই কারণেই মূলত ইমাম সাহেবকে তারা সুযোগ বুঝে হত্যা করেছে। আর জাফর চাচা ভয়ে অজ্ঞান হয়ে গেছেন, জাফর চাচাকে আর কোনো ক্ষতি করেনি। মূলত এমন একটা মায়াজাল যেটা সৃষ্টি করেছিল, এই মায়াজালে তারা ভয়ে একদম হিম হয়ে গিয়েছেন, যার কারণে তারা নড়াচড়া করতে পারেনি। যাই হোক, জাফর চাচা আস্তে আস্তে সুস্থ হয়ে যান, ওনার সাথে আর কোনো ঘটনা সেভাবে ঘটেনি। অসংখ্য ধন্যবাদ সোহান মাহমুদ ভাইকে, সিঙ্গাপুর থেকে ঘটনা পাঠিয়েছেন আমাদেরকে। আশা করছি প্রিয় লিসেনার্স এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ।